এত মানুষ আগে দেখছেন? হ্যাঁ, দেখছি আমরা 7ই মার্চের ভাষণে। কিন্তু 7ই মার্চের ভাষণে এই রেসকোর্স ময়দানের ভিতরে যতটুক জায়গা, এর মধ্যেই মানুষ ছিল, আর চারিদিকে ছিল আর্মির গাড়ি। আমি নিজে গেছি আমার মামার সাথে, ছোট ছিলাম। আর আজকে যে সমাবেশ দেখলেন, এটা আপনারা নিজেরাই চিন্তা করেন 7ই মার্চের চেয়ে অনেক বেশি কিনা। আপনারা নিজেরা একবার ভাইবা দেখেন, এভাবে ভাবতে পারেন রেসকোর্স ময়দানের ভিতরে জনগণ ছিল 7ই মার্চের ভাষণ শোনার জন্য, মঞ্চ ছিল ওই বট গাছের নিচে। আর আজকের যে সমাবেশ হয়েছে সেটা কিন্তু ওই মাঠ ছাড়াইয়া, ঢাকা ইউনিভার্সিটি ছাড়াইয়া ওদিকে নিউ মার্কেট চলে গেছে, এদিকে চলে আসছে ওই যে বাংলা মোটর, ওদিকে রমনা পার্কের ভিতরে ঢুকে গেছে। রমনা পার্কের ভিতরে কিন্তু ভাবেন ব্যাপারটা, আপনি যদি পাখির চোখে দেখেন তাইলে বুঝতে পারবেন কত মানুষ হয়েছে। আমার তো মনে হয় এটা নতুন ইতিহাস লেখা হয়ে গেল আজকে, এটা একটা ইতিহাস। আমার তো মনে হয় জামাতে ইসলাম জন্মের পর থেকে এত বড় আয়োজন আগে করতে পারে নাই। এটাই সবচেয়ে বড় আয়োজন। আমি খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম, অনেক কৌতূহল ছিল আমার, অনেকেই ভাষণ দিতেছিল। তবে একটা মজার ব্যাপার কি জানেন, প্রত্যেকের ভাষণের মধ্যেই কিন্তু একটা ব্যালেন্স ছিল। যদিও ওনাদেরকে সময় মাইপা দিছে 2 মিনিট 3 মিনিট, কাউকে 5 মিনিট, ওই সময়ের মধ্যে সবাই যে ভাষায় কথা বলল সবগুলা যদি আপনি মিলান একটা ফুলের মালা হবে, বিনি সুতার মালা, একই সুরে গাথা। সবাই ভাষণের মূল কথা যেটা, সবাই ভাষণের মধ্যেই বুঝা গেছে সবাই জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে। আর ওনাদের বক্তব্যের মধ্যে যে সারমর্মটা ছিল, ওই সারমর্ম বুঝছেন বাতাসে নেচে নেচে যমুনার দিকে যাচ্ছিল, ডাক্তার ইউনূস স্যারের দিকে যাচ্ছিল। আমার মনে হয় ওই টাইমে উনি টেলিভিশনের সামনেই ছিলেন। সাথে কি কেউ ছিল? হ্যাঁ, থাকতে পারে আসিফ মাহমুদ আর মাহফুজ আলম, ওই যে মাস্টার মাইন্ড চুপচাপ আছে, কিন্তু ওনারা 3 জন হয়তো দেখতেছিল টেলিভিশনে। কি বলে ওনারা, প্রত্যেকের কথা একই সুর, একই বক্তব্য। আগে সংস্কার, আগে বিচার, আগে সংবিধানের রদবদল, তারপরে নির্বাচন। নির্বাচন কোনো অ্যাঙ্গেলই দেওয়া যাবে না, পিআর সিস্টেমে নির্বাচন হইতে হবে, ভোট বাণিজ্য করতে পারবেন না। এই যে আজকে শরণার্থী উদ্যানে যারা আসছিল প্রত্যেকের ভোটের মূল্যায়ন হবে। আরে একজনকে দেখলাম কি জানেন, এরকম উনি কুজো হয়ে গেছে, উনি সঙ্গে নিয়ে আসছেন কি জানেন, চিড়া আর মুড়ি আর পানির বোতল। উনাকে জিজ্ঞেস করতেছিল কেন এখানে খাওয়া দিবে না? না না, জামাত ইসলাম তো খাওয়া দেয় না। আসলে কিন্তু দেয় না। আরে উনি ওইভাবে 7 থেকে 8 কিলোমিটার হাইটে আসছে এবং উনি ওই শরণার্থী উদ্যানের দিকে যাচ্ছে। দেখছেন ভালোবাসা, মানুষের নিজের খাবার নিয়ে আসছে। গতকালকে রাত্রে থেকেই তো আসা শুরু। ভোরবেলায় ভাই আমি ঘুম থেকে ওইটা প্রথমেই ওইখানে ঢুকছি, আমি সার্চ দিছি যে শরণার্থী উদ্যানের খবর কি। ভাই লোকে লোকারণ্য। 8টার দিকে তো ভাই সবাই চলে আসছে। এর মধ্যে নেতারা আসতে শুরু করলো একে একে। এর মধ্যে ইসলামিক গান হলো, ইসলামিক বক্তব্য রাখলো যারা জুনিয়র, হ্যাঁ নেক্সট যারা নেতা হবে, ওনারা তো নেতা তৈরি করে ভাই, হ্যাঁ নেতা তৈরি করে, তাদের বক্তব্য শুনতেছিলাম, ইসলামিক গান শুনতেছিলাম, গজল শুনতেছিলাম। একটা টাইমে একটু ঘুমায়ও গেছি, হট করে ঘুমটা ভাঙছে, কারণ আমার তো মোবাইল চলতেছে বুঝছেন। কার গলার আওয়াজ? ডাক্তার শফিকুর রহমান। হায় হায়, যার জন্য আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছিলাম। তখন কিন্তু পরন্ত বিকাল, উনি যে বলতেছিলেন না যে আমি বক্তব্য বেশি বড় করব না, একটু পরে মাগরিবের নামাজ, ওই টাইমে আমার ঘুম ভাঙছে। তাড়াতাড়ি ওইটা বসে দেখতেছি উনি কথা বলতেছে, শুনতেছি কি বলতে চায়। এর আগে অনেক নেতাই তো অনেক কথা বলে গেল, উনাদের মনের কথাগুলাই কিন্তু আবার উনি গুছায়া বলতেছে। এবং উনি নিজে বলছে এতক্ষণ যাদের বক্তব্য আপনারা শুনলেন ওগুলো সবই আমার মনের কথা। হ্যাঁ, উনি নিজেই বলতেছিলেন। তারপর ওনার বক্তব্য শুনতেছি মনোযোগ দিয়া। আমি তো জানি কি বলবে,
ভাই ব্রাদার, আপনাদেরকে অনেক আগে থেকে বলে আসতেছি না যে ইসলামিক মাইন্ডের যারা আছে সবাই এক জায়গায় চলে আসবে। এই এনসিপি একা কিছু না, কিন্তু ওনাদের সঙ্গে আছে মুরব্বীরা, আর মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে, সেই বুদ্ধিমানরা ওইভাবেই চলতেছে। যাই হোক, ওনার বক্তব্য শুনতে শুনতে একটা জায়গায় এসে আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ, কারণ একদম উনি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগের মুহূর্ত, তো মানে 2 থেকে 4 সেকেন্ড আগে আমার কেন জানি মনে হলো উনি কি সুস্থ, ওর মধ্যেই কিন্তু দেখলাম উনি পড়ে গেল। ভাই বুকের এই জায়গাটা ধাক্কা লাগছে আমার। বিশ্বাস করেন, আমি আমার চোখের সামনে আমার বাবার মৃত্যু দেখছি, আমি আমার চোখের সামনে আমার রোজির মৃত্যু দেখছি। আমার এতটা ধাক্কা লাগে নাই ভাই, কারণ ওরা অসুস্থ ছিল। আমার বাবার ক্যান্সার ছিল, জানতাম যে উনি মারা যাবেন। রোজিও সেম কিডনি পেশেন্ট ছিল, জানতাম যে একটা টাইমে পৃথিবী ছেড়ে চলে যাবে। মানসিকভাবে প্রস্তুতি ছিল, যার জন্য এত বড় ধাক্কা লাগে নাই। আজকে তো ওই প্রস্তুতি ছিল না ভাই, একদম সুস্থ মানুষ, আর উনি যে হাঁটে ভাই, ভাল লাগে দেখতে, ভাল লাগে। এই বয়সে যেভাবে কথা বলে, যেভাবে হাঁটে, আর উনার একজন ভক্ত আমি, এটা তো আপনাদেরকে আগেই বলছি। ওই টাইমে ভাই বুকটার মধ্যে যা লাগছে না, হায় হায়, শেষ হয়ে গেল কিনা সব স্বপ্ন। কারণ কি জানেন, এই জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা আছে তাদের অভিভাবককে, তাদের অভিভাবক তো উনি। হ্যাঁ, উনি অভিভাবক এই মুহূর্তে, ওদের দায়িত্ব তো কেউ নিতে চায় না, উনি নিছেন। উনি নিছেন, আরেকজন আছে ওনাদের দায়িত্ব নিয়ে বৈশা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি তো বৈশা আছেন, কি করবে উনি? উনি তো নিরুপায়, কারণ 2টা ভাগ হয়ে গেছে। জুলাই গণ অভ্যুত্থানকে একটা ভাগ বলে এটা একটা আবেগ, আরেকটা ভাগ বলে না এটা তো আবেগ না, এটা আগুন। আর ওই আগুনটাই বুকে নিয়ে উনি বক্তব্য দিতে দাঁড়াইছিল। ভাই, ওনার আগুন ঝরা বক্তব্যটা শুনতে পারি নাই, কেন জানেন? উপরওয়ালা ওনার শরীরটাকে ওনার সঙ্গ দেয় নাই, একটুখানি বিট্রে করছে শরীরটা। তারপরে উনি বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমার মৃত্যু যখন লেখা আছে তার 1 সেকেন্ড আগেও আমি মরবো না। আবার উনি উঠা দাঁড়ায় গেছে, দেখছেন? দাঁড়া থেকে বক্তব্য রাখতে রাখতে আবার কিন্তু উনি 50 সেকেন্ডের মধ্যে আবার পইরা যাইতাছিল, সবাই ধইরা ফেলছে। এর মধ্যে একজন আইসা মাইকে ঘোষণা দিল ডাক্তার সাহেব এখন আর কোনো বক্তব্য রাখবে না। ডাক্তার সাহেবকে অন্য ডাক্তাররা না করছে আর কোনো বক্তব্য রাখা যাবে না, উনার শরীর ভালো না। ওই টাইমে উনার গলার আওয়াজ শোনা যায়, বুঝছেন? বলতেছে না আমি বক্তব্য দিব, কিন্তু উনি দাঁড়াইতে পারতেছে না। ওই মাইক নিচে নামানো হয়েছে, ওই মাইক নিচে নামায়া বৈশা উনি বক্তব্য রাখছে। বক্তব্যের মূল কথা, আরেকটা লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে।